প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি তোমাদের পরিবেশ বিদ্যা নিয়ে। অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী ১২ ক্লাস উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা যারা এখনো ভিডিও দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে এসো। আর এই মুহূর্তে তোমরা চোখের সামনে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় রয়েছে দেখো প্রিন্সিপাল অফ ইকোলজি, অর্থাৎ বাস্তুবিদ্যার নীতিসমূহ আমি কমপ্লিট করে দিয়েছি। আর আজকে তোমাদের কিন্তু অর্থাৎ প্রথম অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আর আজকে এই মুহূর্তে তোমাদের চলছে কিন্তু তোমাদের মানে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি থেকে আমি তোমাদের আজকে যেই ক্লাসটি দিতে চলছি, যেই সাজেশনটি দিতে চলছি, সেটি কিন্তু ডে 1। অবশ্যই তোমরা সম্পূর্ণ এই ভিডিও দেখো। দেখলে তোমরা যদি এই সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু বাস্তু মানে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য সম্পর্কে তোমরা অনেকটাই ধারণা কিন্তু করতে পারবে। এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আজকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের সংখ্যা কিন্তু রয়েছে 63, অর্থাৎ 63টি কোয়েশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে সেগুলো উত্তর সহ এবং সেগুলো ভিভিআই এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু থাকবে ট্রিপল স্টার, ঠিক আছে, ডবল স্টার, এগুলো এরকম করে। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখে নিচ্ছি তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য পরিবেশ বিদ্যার জীববৈচিত্র্য সেকেন্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টারের অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো দেখে নাও। তবে এখানে আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের জীববৈচিত্র্যের ধারণা পাবে প্রথমে। আর সেকেন্ড 2.2 এর আছে জীববৈচিত্র্যের গুরুত্ব বা মূল্য। এবং এটি কিন্তু পরের দিন ক্লাসে কিন্তু করাবো। তো দেখো উত্তরগুলো আমি একবার পর আমি দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা ডে 1, এটি কিন্তু ডে 1। আর প্রথম অধ্যায়ের বা প্রথম চ্যাপ্টারে কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে সম্পূর্ণ দেখে আসতে পারবে। চলো এখানে আমি প্রথমেই শুরু করে দিচ্ছি। তোমাদের প্রথম কোয়েশ্চেন দেখো এমসিকিউর মধ্যে রয়েছে। প্রথম কোয়েশ্চেন দেখে নিচ্ছি, চলো। ফার্স্ট কোয়েশ্চেন ডবল স্টার রয়েছে। দেখো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? দেখো ওয়াল্টার রোজেন। দেখো ডাব্লু ওয়াল্টার রোজেন, ঠিক আছে, অর্থাৎ ডাব্লু মানে ওয়াল্টার ডি রোজেন, ওয়াল্টার ডি রোজেন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের জীববৈচিত্র্য ট্রিপল স্টার। জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? দেখো জীববৈচিত্র্য বলতে বোঝায় প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য। তবে আমি ভিডিওর শুরুতে কিন্তু আমার একটা কথা তোমাদের বলা উচিত ছিল, যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে। দেখো আম পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, ভাইরাস, পোকামাকড়, পাখি ইত্যাদির মধ্যে যে একটা বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। এক কথায় বলতে পারো বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং ব্যাকটেরিয়া, ভাইরাসের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। তুমি যেখানে বসে আছো, দেখো তোমার ঘরের মধ্যে মশা আছে, আরশোলা আছে, পিঁপড়ে আছে, ইঁদুর থাকতে পারে, টিকটিকি থাকতে পারে। তোমার বাড়ির মধ্যে বিভিন্ন রকম গাছ থাকতে পারে, আম গাছ, জাম গাছ, ঠিক আছে, সুপারি গাছ, বিভিন্ন রকম কলা গাছ। তারপরে রয়েছে তোমাদের অ্যালভেরা থাকতে পারে, মানে ক্যাকটাস থাকতে পারে, লাকি ব্যাম্বো থাকতে পারে, বিভিন্ন টাইপের স্নেক প্ল্যান্ট থাকতে পারে, বিভিন্ন গাছ থাকতে পারে। তো এই যে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। পৃথিবীতে দেখো বিভিন্ন দেশে কিন্তু প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে। আমাদের ভারতবর্ষ কিন্তু প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে। হাজার হাজার রকম, লাখ লাখ রকম উদ্ভিদ রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে। এদের মধ্যে যে একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। তো চলো এর উত্তর হবে কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 3-এ বলা হয়েছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, বৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রচলন করেন? এখানে কিন্তু কে প্রচলন করে বলেছে, তবে হবে টুজো উইলসন, ঠিক আছে, ইও ইও উইলসন, ইও উইলসন, টুজো উইলসন। ওকে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের আহ 4-এ একই অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে কি বলা হয়? আলফা বৈচিত্র্য বলা হয়। এরপরে 5-এ রয়েছে দেখো একটি ব্যাপক অঞ্চলে বা বিশাল বড় ভৌগোলিক পরিবেশের বিভিন্ন বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাকে বলা হয় গামা বৈচিত্র্য। দেখো এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। গামা বৈচিত্র্য মানে হলো একটি বিশাল অঞ্চলের ভৌগোলিক পরিবেশ হতে হবে, তার মধ্যে বসবাসকারী যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীর যে বৈচিত্র্য রয়েছে, তাকেই বলা হয় কিন্তু গামা বৈচিত্র্য। ব্যাপক একটি ভৌগোলিক অঞ্চল হতে হবে, বিশাল একটি ভৌগোলিক অঞ্চল হতে হবে, যাকে বলা হয় গামা বৈচিত্র্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ গামা বৈচিত্র্যের সাপেক্ষে আরো বৃহৎ কোনো ভৌগোলিক পরিবেশে বিভিন্ন বাসস্থানের মধ্যে সৃষ্ট বৈচিত্র্যকে কি বলে? এই গামা বৈচিত্র্য থেকেও আরো বড়
ঠিক আছে? আরো বৃহৎ ভৌগোলিক পরিবেশের মধ্যে বসবাসকারী জীববৈচিত্র্যকে বলা হয় কিন্তু ডেল্টা বৈচিত্র্য, অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৭, জীববৈচিত্র্যের সবথেকে ক্ষুদ্রতম এককের নাম কিন্তু দেখো এখানে রয়েছে আলফা বৈচিত্র্য। ঠিক আছে? আলফা বৈচিত্র্য এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের ৮ এ ডবল স্টার রয়েছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? এই ক্ষুদ্রতম একক হলো কিন্তু প্রজাতি, অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ এ আবাসস্থল বৈচিত্র্য বলা হবে। আবাসস্থলের বৈচিত্র্য কথাটি সমার্থক হলো কি দেখো, উত্তর কিন্তু হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তবে একটা কথা বলে দেই, তোমরা যারা পিডিএফ নেবে সেই পিডিএফ কিভাবে পাবে, কিভাবে নেবে অবশ্যই আমি এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। তো ১০ এ রয়েছে দেখো নিচের নিচের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানগুলির মধ্যে সবথেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল যেটি রয়েছে দেখো, বৃষ্টি অরণ্য অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি কোয়েশ্চেন, বসুন্ধরা সম্মেলন বা বসুন্ধরা বৈঠক দেখো কোন সালে অনুষ্ঠিত হয়? ১৯৯২ সালে অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। প্রথম দেখো এই যে বসুন্ধরা সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। চলো রয়েছে ১২, কত সালে সমৃত রাষ্ট্রপুঞ্জ বিশ্ব প্রকৃতির সনদপত্র স্বীকৃতি পায়? ১৯৯২ সালে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন, ফাদার অফ বায়োডাইভার্সিটি দেখো, ফাদার অফ বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? দেখো ই উইলসনকে, ই উইলসনকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। এরপরে রয়েছে দেখো আহ অ্যান্ট অ্যান্টম্যান, অর্থাৎ পিঁপড়ের মানুষ, পিঁপড়ের মানুষ বা পিঁপড়ের বিশেষজ্ঞ। এই পিঁপড়ের বিশেষজ্ঞ বা পিঁপড়ের মানুষ কাকে বলে ডাকা হয়? উত্তর কিন্তু হবে দেখো এডওয়ার্ড উইলসনকে। এডওয়ার্ড উইলসনকে বলা হয় পিঁপড়ের মানুষ বা পিঁপড়ের বিশেষজ্ঞ। এরপরে রয়েছে দেখো ১৫, কত জীব প্রজাতি মানুষের প্রতিদিন জীবনযাত্রায় ব্যাহত হয়? ৪০,০০০। ৪০,০০০ মানে ব্যবহৃত হয় মানে ইউজ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬ তে বলা হচ্ছে বর্তমানে চাষযোগ্য মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? চাষযোগ্য বলেছে। হ্যাঁ, ঠিক আছে? তার মানে উত্তর কিন্তু হবে ডি ইস দ্য কারেক্ট আনসার, ২৫,০০০। চলো রয়েছে তোমাদের ১৭, কোন জীবাণু উৎসেচককে কাজে লাগিয়ে পিসিআর পদ্ধতিতে ডিএনএ উৎপন্ন করা সম্ভব হবে? দেখো উত্তর কিন্তু হবে দেখো থার্মাস। দেখো থার্মাস অ্যাকুইটিকাস, থার্মাস অ্যাকুইটিকাস, অর্থাৎ এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১৮, ১৮ তে বলা হয়েছে জীববৈচিত্র্যের প্রত্যক্ষ গুরুত্ব নয় কোনটি? দেখো এটা কিন্তু প্রাকৃতিক বা স্বাভাবিক গুরুত্ব রয়েছে, ব্যবহারিক গুরুত্ব রয়েছে, উৎপাদন উৎপাদনমূলক গুরুত্ব রয়েছে, নৈতিক গুরুত্ব নেই, অর্থাৎ ডি ইস দ্য কারেক্ট আনসার, ৯ বলেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের কোশ্চেন কিন্তু সবসময় ফলো করবে আর টোটাল কোশ্চেনটি ভালো করে পড়ে নেবে পরীক্ষার সময়। দেখো জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্বের ক্ষেত্রে পরোক্ষ গুরুত্ব নয়, এখানে পরোক্ষ গুরুত্ব নয়, তার মানে পরোক্ষ গুরুত্ব নয় মানে প্রত্যক্ষ গুরুত্ব। দেখো নান্দনিক গুরুত্ব হবে না, সরি ডবল করে হয়েছে, নান্দনিক গুরুত্ব রয়েছে, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, উৎপাদনমূলক গুরুত্ব এটি কিন্তু নয়, এটি কিন্তু মানে এই এগুলো কিন্তু প্রত্যক্ষ গুরুত্ব। আর দেখো এখানে বলেছে পরোক্ষ গুরুত্ব নয়। পরোক্ষ গুরুত্ব নয় কিন্তু উৎপাদকমূলক গুরুত্ব। বাকিগুলো কিন্তু হবে। আর এখানে কোশ্চেনটি ভালো করে তোমরা পড়বে এবং বুঝে পড়বে। ২০ তে রয়েছে দেখো উৎপাদনমূলক গুরুত্বের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? দেখো সঠিক নয় কোনটি? এখানে কৃষি ক্ষেত্রে বৈচিত্র্য এটা এটা কিন্তু হবে। আর জৈব প্রযুক্তিতে জিন ভান্ডার হিসেবে এটা হবে। ড্রাগ শিল্পে ড্রাগ শিল্পে শিল্পে ড্রাগ ও ঔষধ প্রস্তুতিতে এটা হবে। খাদ্য ও সার হিসেবে দেখো উৎপাদকমূলক গুরুত্বের ক্ষেত্রে সঠিক নয়। দেখো উৎপাদকমূলক গুরুত্বের ক্ষেত্রে সঠিক নয় কিন্তু খাদ্য ও সার, বাকিগুলো কিন্তু গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি গুরুত্ব রয়েছে, টির কিন্তু গুরুত্ব নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১ এ বলা হয়েছে পরোক্ষ গুরুত্বের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের কোনগুলি রয়েছে? দেখো কৃষ্টিগত, আধ্যাত্মিক ও ধর্মীয়, জনস্বাস্থ্য রক্ষায় ও শিক্ষাগত, উপরের সবগুলি আনসার কিন্তু সঠিক হবে। এরপরে রয়েছে তোমাদের ২২, দেখো নিম যে একটি উদ্ভিদ রয়েছে সেই নিম উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো বিজ্ঞানসম্মত নাম কিন্তু হবে
অ্যাজা অ্যাজাডি অ্যাজাডিরেক্ট অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। ঠিক আছে? তো তোমরা জানো বিজ্ঞানীর যে বৈজ্ঞানিক নামগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমাদের দাঁত ভেঙে যাবে। যেটা আমার হলো। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার রয়েছে কালো মেঘ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো কালো মেঘ তোমরা জানো এক ধরনের উদ্ভিদ রয়েছে, ভেষজ উদ্ভিদ রয়েছে। সেই ভেষজ উদ্ভিদের দেখো আ আ বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর কিন্তু হবে দেখো বলে দিচ্ছি অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। ঠিক আছে? অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার রয়েছে দেখো আধাটোডা ভেসিকা। এই আধাটোডা ভেসিকা কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম? বাসক। তোমরা জানো বাসক রয়েছে, বাসক পাতা রয়েছে। তার থেকে কিন্তু বিভিন্ন আ শ শারীরিকভাবে কিন্তু দেখো এই ধরনের রস খেলে কিন্তু অনেকটা বাসক পাতার রস খেলে অনেকটা সর্দি কাশি কিন্তু উপশম হয়। এরপর রয়েছে সিনকোনা গাছ বা সিনকোনা গাছের সিনকোনা গাছের বা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে আ সিনকোনা সিনকোনা সুসি রুব্রা। ঠিক আছে? তো এটি সি ইস দ্য কারেক্ট আনসার। দেখো এই তুলসী উদ্ভিদের বিজ্ঞানসম্মত, এই বিজ্ঞানসম্মত নাম কিন্তু দেখো সিনকোনা গাছের বিজ্ঞানসম্মত নাম আর তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কিন্তু এখানে দিয়েছি দেখে নিও। ২৬ ম্যালেরিয়া জ্বরের ঔষধ রোগে ব্যবহৃত হয় কি? সিনকোনা। ঠিক আছে? সিনকোনা উদ্ভিদ। অর্থাৎ ডি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ২৭ জন্ডিসের ওষুধ তৈরি করা হয় দেখো কি থেকে? কালো মেঘ থেকে। কালো মেঘের উদ্ভিদ থেকে অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ২৮ এ সর্দি কাশির ঔষধ। দেখো সর্দি কাশির ঔষধ আর যে রোগে ব্যবহার করা হয় যে সমস্ত উদ্ভিদ সেটির নাম হলো বাসক পাতা। তোমাদের একটু আগে বলেছিলাম ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো বাসক পাতা। এরপরে রয়েছে ২৯ এর রক্তাল্পতা রোগের ওষুধ হিসাবে যে সমস্ত উদ্ভিদ ব্যবহার করা হয় তার নাম কি? রক্তাল্পতা। দেখো রক্তাল্পতা তোমরা জানো কুলেখাড়া। এই কুলেখাড়া এক ধরনের উদ্ভিদ রয়েছে যেগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। যেগুলো রক্তাল্পতা রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় এবং এগুলো আমরা কিন্তু খাদ্য হিসাবেও কিন্তু গ্রহণ করি। এরপরে রয়েছে ৩০ এ সিনকোনা গাছের ছাল থেকে কোন ওষুধ তৈরি করা হয়? দেখো কুইনাইন। এখানে বলা হয়েছে কুইনাইন অর্থাৎ এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ কয়স্তম, ক্ষয়স্তম। দেখো ক্যাফিন রয়েছে যা চা এবং কফি থেকে পাওয়া যায়। তারপরে মরফিন আফিম থেকে পাওয়া যায়। তারপরে অ্যাট্রোপিন সর্পগন্ধা থেকে পাওয়া যায়। তারপরে দেখে নিচ্ছি না অ্যাট্রোপিন বেলেডোনা, তারপর রেসারপিন সর্পগন্ধা। অর্থাৎ দেখে নাও উত্তর কিন্তু কি হবে? হ্যাঁ, উত্তর কিন্তু হবে বি। বি ইস দ্য কারেক্ট আনসার। ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের দেখো ৩৩ এ। ৩৩ নম্বর কোয়েশ্চেনটি নিম্নলিখিত প্রাণীদের মধ্যে ভারতবর্ষের কোন প্রাণীটি পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে? দেখো চিতা। তোমরা কিন্তু তুষার চিতা করবে না। চিতা। দেখো এই বুনো শুয়োর চিতা তুষার চিতা, গন্ডার এগুলো কিন্তু এখনো পাওয়া যায়। চিতা, এই চিতা বলতে এখানে এশিয়াটিক চিতা বা ভারতীয় চিতা এখন কিন্তু পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ তোমাদের সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ ৩৩ এ জীবের শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম প্রজাতি হলো একক হলো প্রজাতি। এই কোয়েশ্চেনটি একবার হয়েছে। ৩৪ এ উন্নত দেশের প্রায় গাছপালা থেকে দেখো ওষুধ তৈরি করা হয়। কতগুলি গাছপালা থেকে উন্নয়নশীল দেশে ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু ঔষধ তৈরি করা হয়। ২০,০০০টি অর্থাৎ এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৩৫ এর ভারতবর্ষে সিংহের প্রাকৃতিক বাসভূমি রয়েছে কোথায়? দেখো গির অরণ্য। এই গির অরণ্য রয়েছে কিন্তু গুজরাটের গির অরণ্য সিংহের আবাসস্থল রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে গির অরণ্য। 36 ম্যাম দেখো এর সম্পূর্ণ নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৭ এ রয়েছে ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি হয় ১৯৭২ সালে সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৩৮ এ ৩৮ এ রয়েছে ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা দেখো কত রয়েছে? ৪৫,০০০। আমি নোটবুক তোমরা করে নিতে পারো নোটবুক। ভারতে প্রায় ৪৫,০০০ থেকে ৪৭,০০০ উদ্ভিদ পাওয়া যায়। IUCN এর তথ্য অনুসারে এবং NCERT-র তথ্যে কিন্তু একথাই কিন্তু বলা হয়েছে। এরপরে ৩৯ এ রয়েছে ভারতবর্ষের প্রবাল প্রাচীর নষ্ট হয়েছে হওয়ার মূল কারণ হলো শিল্প দূষণ। প্রবাল প্রাচীর। ঠিক আছে?
অথবা প্রবাল দ্বীপগুলো নষ্ট হওয়ার কারণ কিন্তু শিল্প থেকে দূষণ, বজ্র পদার্থ নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে পতিত হয়। 2020 সালের 2000 2025 সালের ভারতবর্ষের জনসংখ্যা কত হতে পারে? দেখো 140 কোটি। কিন্তু কিন্তু বর্তমানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সামনে যে ভিডিওটি করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা 146 কোটি। ঠিক আছে? 146 কোটি ৩ লক্ষ। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওটি করেছি, তাতে জনসংখ্যা 146 কোটি ৩ লক্ষ। ওকে? তার মানে এখানে যা অপশন আছে উত্তর কিন্তু হবে এ ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 41 এ আবাসস্থলের বৈচিত্র্য কথাটি সমার্থক হলো কি? দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 42 এর গুজরাটের জগনাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়? দেখো সামি ফুল, অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43 এ রয়েছে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম লেখো যেটি ধর্মীয় গুরুত্ব রয়েছে। দেখো আমরা সবাই জানি কিন্তু তুলসী গাছ, জবা জবা ফুল বা তুলসী গাছ। ওকে? এরপরে রয়েছে ট্রিপল স্টার, ভারতবর্ষের জীববৈচিত্র্যের মধ্যে সবথেকে ধর্মীয় গুরুত্ব রয়েছে, দেখো একটু আগে বললাম জবা। ওকে? তারপরে রয়েছে দেখো হাতির সংখ্যা হ্রাসের কারণ কি? দেখো জঙ্গল, দেখো জঙ্গলে রেল লাইনের প্রসারণের ফলে, মানে জঙ্গলে যখন গাছপালা কেটে রেল লাইন মানে সম্প্রসারণ করা হয়, বনভূমির সম্প্রসারণ, এটা হবে চোরা শিকারি, এটা হবে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলি সঠিক। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 46 এ পৃথিবীতে মোট কয়টি মেগা জীববৈচিত্র্য কেন্দ্র বা অতি জীববৈচিত্র্য কেন্দ্র বা অঞ্চল রয়েছে? দেখো পৃথিবীতে 17টি মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি রয়েছে। তার মধ্যে নামগুলো তোমরা কিন্তু একবার এট লিস্ট দেখে নাও। পরীক্ষার সময় কিন্তু ৩টি এখান থেকে তুলে দেবে, আর একটি তুলে দেবে যেগুলো এই জীববৈচিত্র্যের হটস্পটের বা মেগা ডাইভার্সিটির অন্তর্গত নয়। একটি দেশ তুলে দেবে, আর বাকি এখান থেকে একটি তুলে দেবে। ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের দেখো 47, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? উত্তর কিন্তু হবে পার্থেনিয়াম। রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে এই পার্থেনিয়াম দেখা যায়। এর থেকে কিন্তু হাঁপানি রোগ হয়। এরপর রয়েছে ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদ কোন দেশ থেকে ভারতে এসছে? দেখো উত্তর আমেরিকার মেক্সিকো থেকে, অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 49, ভারতবর্ষের কোন বিদেশি গাছকে ব্যাপকভাবে বনসৃজনের কাজে লাগানো হয়েছে? ইউক্যালিপটাস। এটি কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদের ভারতবর্ষে আগমন হয়েছে, ইউক্যালিপটাস গাছ। এরপরে রয়েছে 50 এ ব্যবসায়িক ভিত্তিতে বনসৃজন করা হয় যে গাছটি, তার নাম কি? দেখো ইউক্যালিপটাস, যেটি অস্ট্রেলিয়া থেকে এসছে, আমি প্রথমেই বললাম। গন্ডার, গন্ডার শিকারের মূল কারণ হলো কিন্তু খড়গ। ঠিক আছে? অর্থাৎ তোমাদের সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ইয়াম। এই ইয়াম এক ধরনের গর্ভনিরোধক বড়ি হিসাবে ব্যবহার করা হয় বা জন্ম নিরোধক হিসাবে ব্যবহার করা হয়। প্রদত্ত কোন গাছটি প্রান্তি প্রশান্তিদায়ক তৈরি ঔষধ তৈরির কাজে লাগে? উত্তর কিন্তু হবে দেখো সর্পগন্ধা। সি ইস দ্য কারেক্ট আনসার। এরপর আমি দেখে নিয়েছি তোমাদের 54, বলা হয়েছে আহ ভারতবর্ষে উপজাতি জনগোষ্ঠী খাদ্য, তত্ত্ব, ঔষধ ও শিকার, মাছ ধরা, চাষের যন্ত্রপাতি প্রভৃতির কারণে বন্য উদ্ভিদ ব্যবহার করে দেখো 5000 প্রজাতি। এই 5000 প্রজাতি কিন্তু ব্যবহার করে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 55, 1951 থেকে 1980 সালের মধ্যে ভারতবর্ষের নদী উপত্যকা পরিকল্পনার জন্য যে পরিমাণে বনভূমি নষ্ট হয়েছে তার পরিমাণ কত? দেখো উত্তর কিন্তু হবে 5,50,000 হেক্টর। 5,50,000 হেক্টর। বোঝা গেল? এটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে। পেরিয়ার নদী রয়েছে কেরালায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 57, দেখো, আর এই পেরিয়ারই রয়েছে কিন্তু জীববৈচিত্র্যের হটস্পট বা পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল কিংবা সাইলেন্ট ভ্যালি, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি। এরপরে রয়েছে রিও ডি জেনিরো সম্মেলনের বসুন্ধরা সম্মেলনের কর্মসূচিকে বলা হয় কি? এজেন্ডা 21। এজেন্ডা 21 বি ইস দ্য কারেক্ট আনসার, এজেন্ডা 21। দেখো এই যে এজেন্ডা 21 বা বসুন্ধরা সম্মেলনের অপর নাম কি? দেখো আনসেট। ঠিক আছে? উত্তর কিন্তু হবে আনসেট। তার মানে ইউনাইটেড ইউনাইটেড নেশনস অন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে? তো এর ফুল ফর্ম উত্তর কিন্তু হবে তোমাদের সি।
ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৫৯ পৃথিবীতে মোট স্থলভাগের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? দেখো পৃথিবীতে যদি তোমরা 100% ধরো ভূমিভাগ, এই 100 এর মধ্যে কিন্তু ভারতবর্ষে রয়েছে টোটাল, টোটাল রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি 2.4%। ওকে, এরপরে রয়েছে তোমাদের ৬০। ৬০ এ বলা হয়েছে রিও সম্মেলনে জীববৈচিত্র্যের সম্পর্কে প্রধান প্রস্তাব নয় কোনটি? প্রস্তাব নয় কোনটি? দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে বসুন্ধরা সম্মেলন বা ব্রাজিলের ব্রাজিলের রিও ডি সম্মেলনে এটাও বলা হয়েছে। জীববৈচিত্র্যের সুষ্ঠু ব্যবহার এটাও বলা হয়েছে। তারপরে জীববৈচিত্র্য থেকে আ উদ্ভূত সুবিধার ন্যায্য সুষম বন্টন এটাও বলা হয়েছে। তারপরে বলা হয় ৪ এ সমগ্র পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণ ১৭ টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল। অর্থাৎ তোমাদের দেখো উত্তর কিন্তু হবে সি। সি ইস দ্যা কারেক্ট সি ইস দ্যা কারেক্ট আনসার সরি। এই যে সি এটা কিন্তু উত্তর হবে। অর্থাৎ ১, ২, ৩ ঠিক আর ৪ কিন্তু ভুল। অর্থাৎ সি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬১ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক হিসেবে কাজ করে কি? ক্যাফিন। ঠিক আছে? ক্যাফিন অর্থাৎ বি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৬২ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? রেসারপিন। রেসারপিন নামক ঠিক আছে? যেটি দেখো ড্রাগ তৈরি করা হয় কিন্তু ড্রাগ। ওকে বা ঔষধ তৈরি করা হয়। এরপরে লাস্ট কোয়েশ্চেন রয়েছে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আ য আ যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় কি? মরফিন। ঠিক আছে? অর্থাৎ বি ইস দ্যা কারেক্ট আনসার। দেখো তোমরা যারা রয়েছো, তোমরা যারা মনে করো যে পিডিএফ নেবে। দেখো এই পিডিএফ নিতে গেলে আমি একটু ১ম এই আমি বলে দিচ্ছি, এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু কিভাবে পিডিএফ নেবে অবশ্যই আমি বলে দেব। তবে তোমরা যারা আ ২০০০ এই মানে তোমরা যারা ১২ ক্লাসের 3rd সেম দেবে, এই 3rd সেমিস্টারের জন্যই কিন্তু তোমাদের এই পিডিএফ তৈরি করা হয়েছে এবং এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখে নাও 7890 404016 এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। ঠিক আছে? 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং কিভাবে তোমরা পেমেন্ট করবে সেটাও আমি বলে দেব। তবে পরিবেশ বিদ্যার পিডিএফ নিতে গেলে 3rd সেমিস্টারের জন্য একদম নিউ সিলেবাসের ৳১১০ তোমাদের পেমেন্ট করতে হবে। তবে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর কোনো টেনশন নেই। আমি এই আমার ভিডিওর বা এই তোমাদের পিডিএফ এর একটাই বৈশিষ্ট্য রয়েছে। তোমরা কিন্তু মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকে পড়তে পারবে, জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করেও নিতে পারবে। সেই হিসেবে কিন্তু লেখাগুলো সাইজ করা হয়েছে। খুব ছোট, ছোট যেগুলো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম তোমাদের সাইজ করে এই পিডিএফ করা আছে। আর অবশ্যই এই পিডিএফ তোমাদের 3rd সেমিস্টারের জন্য আমি বারবার বলছি নিউ সিলেবাস অনুসারে চ্যাপ্টার ওয়াইজ সবথেকে বড় সুবিধা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পাই টু পাই টু দ্য পয়েন্ট করে অর্থাৎ পরপর সিরিয়াল বাই সিকোয়েন্স অনুসারে কিন্তু তোমাদের এই পরিবেশবিদ্যা দ্বাদশ শ্রেণী করা। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর যারা পিডিএফ নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। বাই, টাটা।